করার দরকার নেই। ওকে, তো রিগ্রেশন অ্যানালিসিসে যেটা রয়েছে সেটা হচ্ছে রিগ্রেশন তো আমরা করেছি, ফার্স্ট ইয়ারে রিগ্রেশন মডেল বিল্ড আপ করেছি, বাট সেই মডেলের পেছনের কিছু স্টোরি লাইন আছে যেগুলোকে আমরা তখন দেখিনি, জাস্ট ব্ল্যাটেন্টলি আমরা মডেলটাকে ডেভেলপ করে নিয়েছি। বাট একটা মডেল বিল্ড আপ করার পেছনে কিছু ফ্যাক্টস চেক করতে হয়, না হলে বিল্ড আপ করা মডেলটা পুরোপুরি মিথ্যে হয়ে যায়। তো রিগ্রেশন অ্যানালিসিস মূলত সেই ফ্যাক্ট চেকিং এর কাজে লাগে। ওকে, তো আমরা আজকের ক্লাসে কিছু বেসিক রিগ্রেশন অ্যানালিসিস করব, পরের কোনো ক্লাসে আমরা কিছু রিগ্রেশন ডায়াগনস্টিক্স করব, আর দুটো স্পেশালাইজড রিগ্রেশন মডেল পড়বো, একটাকে বলে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন আর আরেকটা হচ্ছে কাউন্ট রিগ্রেশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। দেখ, আর অ্যানোভা আমি সবটাই পড়িয়েছি, জাস্ট একটা ভিডিও আমি আরো দেবো। র্যান্ডাম এফেক্টস মডেলটা আমি ওখানে বলবো, আমি দুটো ফিক্স বলে দিয়েছি, র্যান্ডাম এফেক্টস মডেল একটা আমি পাঠিয়ে দেবো, আর মিক্সড মডেল সিলেবাসে নেই, আমি সিলেবাস দেখে নিয়েছি। দেখ, তো প্রথমেই হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস করার জন্য যেটা একদম বেসিক যেটা দরকার সেটা হচ্ছে দুটো ভেরিয়েবল আদৌ কি রিলেটেড নাকি রিলেটেড নয় সেইটা টেস্টিং করা খুব জরুরি। মানে রিগ্রেশন মানে হচ্ছে আই ওয়ান্ট টু প্রেডিক্ট ওয়ান ভেরিয়েবল বেসড অন অ্যানাদার। এবার যদি দুটো ভেরিয়েবল কানেক্টেডই না হয় তাহলে তার উপরে মডেল বিল্ড আপ করা জাস্ট টাইম ওয়েস্ট। প্রথম কাজ আমরা কি দেখব, কি শিখব, আমরা একটা টেস্টিং করব, যে টেস্টিংটার থ্রুতে আমরা দেখতে চাইবো কি দুটো ভেরিয়েবল আদৌ কানেক্টেড কি কানেক্টেড না। এটা একদম আমাদের বেসিকতম কোয়েশ্চেন। কানেক্টেড হলে তবেই তো তার উপরে রিগ্রেশন হবে কি হবে না তার আলোচনা। তো এনিওয়ে উই হ্যাভ অ্যান অ্যারে ডেটা। ওয়ান্স এগেন এটা বহুকাল আগে সেমিস্টার ওয়ানে পড়িয়েছিলাম। এবার দেখ, we have p covariate x1 x2 xp। x1 এর করেসপন্ডিং n1 খানা y আছে, y11 y12 y1 n1। x2 এর করেসপন্ডিং n2 খানা y আছে, y21 y22 y2 n2। আর xp এর করেসপন্ডিং np খানা y আছে, yp1 yp2 yp np। হলো? ঠিক আছে, আচ্ছা এইবারে একটা xi এর রেসপেক্টে আছে হচ্ছে ni খানা y ভ্যালু, আর এরকম আছে হচ্ছে p খানা, টোটাল এখানে আছে হচ্ছে n খানা অবজারভেশন, সামেশন ni কত n। ঠিক আছে, এইবার আমরা একটা লিনিয়ার মডেল কনসিডার করছি কি yij ইকুয়াল টু মিউ y প্লাস eij। মিউ yটার তাৎপর্য কি, মিউ yটা হচ্ছে এফেক্ট অফ xi ইন দ্য y ভ্যালু। মিউ ওয়ান মানে কি এফেক্ট অফ x1 ইন্টু y ভ্যালু, মিউ টু মানে কি এফেক্ট অফ x2 ইন্টু y ভ্যালু, মিউ থ্রি মানে কি এফেক্ট অফ x3 ইন্টু y ভ্যালু, তাহলে মিউ p মানে কি এফেক্ট অফ xp ইন্টু দ্য y ভ্যালুস। রাইট, এইবারে what is my null hypothesis? mu1 equal to mu2 equal to mu2। এটা মানে কি x1 এরও y এর ওপর যা ইম্প্যাক্ট, x2 এরও y এর ওপর সেম ইম্প্যাক্ট, xp এরও y এর ওপর সেম ইম্প্যাক্ট। ধরো দেখ এক্সটা হচ্ছে ডিফারেন্ট আওয়ার্স অফ স্টাডি, 0 থেকে 2 ঘন্টা, 2 থেকে 4 ঘন্টা, 4 থেকে 6 ঘন্টা, 12 ঘন্টা তো 14 ঘন্টা। 0 টু 2 ঘন্টা পড়েও যা পড়াশোনা হচ্ছে, যা রেজাল্ট হচ্ছে, 2 থেকে 4 ঘন্টা পড়েও একই রেজাল্ট হচ্ছে, 12 থেকে 14 ঘন্টা পড়েও একই রেজাল্ট হচ্ছে। তার মানে কি, তার মানে পড়াশোনা যাই হোক তার কোনো ইম্প্যাক্ট, তার কোনো কানেকশন রেজাল্টের উপরে নেই। তাহলে এইচ নট যদি অ্যাকসেপ্টেড হয়ে যায় তার মানে কি এক্স এর কোনো ইম্প্যাক্ট ওয়াই এর উপরে নেই, অ্যাবসলিউটলি নেই।
ঠিক আছে, আর যদি এইচ নট হয়ে যায় ডিজেট, তার মানে কোনো একটা মিউ ওয়ান বাকিদের থেকে ডিফারেন্ট অ্যাটলিস্ট ওয়ান, তার মানে কোনো একটা পড়াশোনার লেভেলের ডেফিনেটলি ইম্প্যাক্ট আছেই আছে। তার মানে পড়াশোনার লেভেলটা অবভিয়াসলি মার্কসকে ইনফ্লুয়েন্স করে। আর যদি যাই পড়াশোনা করি একই মার্কস পাই, লাইক এইচ নট, এফেক্ট সবসময় এফেক্টটা সেম, তার মানে কি পড়াশোনা করেও যা মার্কস পাবো, পড়াশোনা না করেও আমরা একদমই সিমিলারলি সেম মার্কস পাবো। এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, বলো। এইবারে এই টেস্টটা করবো কিভাবে? এই টেস্টটা একদম সেম অ্যাজ ওয়ান ওয়ে অ্যানোভা। এই টেস্টটা হচ্ছে এক্স্যাক্টলি সেম অ্যাজ ওয়ান ওয়ে অ্যানোভা। যদি কেউ ওয়ান ওয়ে অ্যানোভা মডেলটা খোলে, I can check the one way ANOVA model. This is your one way ANOVA model. Look at the one way ANOVA setup. Yi is equal to mu y plus alpha ij. Look at the one way ANOVA data and look at the data and the model. The same as one way ANOVA. তাহলে ওয়ান ওয়ে অ্যানোভাতে এইচ নট যে কারণে হয়েছিল রিজেক্টেড, এখানেও কিন্তু একদমই সেম ভাবে হবে হচ্ছে রিজেক্টেড। ওকে, ডান। কখন হয়েছিল? এফ গ্রেটার দ্যান এফ আলফা পি মাইনাস ওয়ান কমা এন মাইনাস পি। কেন পি এখানে? কারণ পি কেন কোভেরিয়েন্ট আছে, তাই পি। এই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, যার লাগবে রিক্যাপ অ্যানোভা ওয়ান বা অ্যানোভা টুর আমার যে ভিডিওটা আছে দেখলে এই পুরোটা জানা যাবে। হোয়াট ইজ এমএসএ সেটাও অ্যানোভা নোটসে ক্লিয়ার কাট ভাবে করা আছে। ওকে, এইবারে এই টেস্টটা কি ছিল? দুটো ভেরিয়েবল, এটা কোভেরিয়েন্টের রেসপন্স, তাদের মধ্যে আদবে কোনো সম্পর্ক আছে কি নেই সেইটা জানার জন্য আমরা এই টেস্টটা করেছিলাম। এবার ধরো যাক একটা সম্পর্ক আমি এস্টাবলিশ করে ফেললাম, এইচ নট হয়ে গেল রিজেক্টেড, এফ গ্রেটার দ্যান দিস হলো এইচ নট হয়ে গেল রিজেক্টেড। যখনই সম্পর্কটা এস্টাবলিশড হয়ে গেল তখনই প্রশ্ন উঠবে সম্পর্কের নেচার কেমন। একদম দুটো ভেরিয়েবলের মধ্যে যেটা বেসিক সম্পর্ক সেটা হচ্ছে একটা লিনিয়ার সম্পর্ক। সো আমরা প্রথমেই যে টেস্টিংটা করব, দ্যাট টেস্টিং ইজ অল অ্যাবাউট টেস্ট ফর আ লিনিয়ার রিগ্রেশন। অর্থাৎ কি, এই যে ওয়াই এর সঙ্গে যে সম্পর্কটা আমি এস্টাবলিশ করেছি, সম্পর্কটা কিরকম? লিনিয়ার, আলফা প্লাস বিটা এক্স আই। অর্থাৎ কি, ওয়াই জে ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স আই প্লাস এআই জে, মানে কি এই সম্পর্কটা হচ্ছে একটা লিনিয়ার সম্পর্ক। প্রথম টেস্টে আমি দেখছি কোনো সম্পর্ক আছে কি নেই, তারপরের টেস্টে আমি দেখছি কোনো লিনিয়ার সম্পর্ক আছে কি নেই। লিনিয়ার সম্পর্ক আছে কি নেই মানে কি, এইচ নট আমি কি ধরছি, সম্পর্কটা হচ্ছে লিনিয়ার, আলফা প্লাস বিটা এক্স আই। এইচ ওয়ানটা কি, মিউ আইটা নট ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স আই, মানে কি লিনিয়ারিটিকে আমি মানছি না। ঠিক আছে, এইবার কিভাবে টেস্টটা করতে হয়, একদম আমি একটা থাম্ব রুল ছন্দ শেখাচ্ছি। ছন্দটা একবার বুঝে গেলে বারবার করে একই অস্ত্র দিয়ে আমার বাকি সব কাজটা মিটে যাবে। আমি প্রথমেই বার করছি সাম স্কোয়ার এরর। মানে কি, টোটাল স্কোয়ার এররকে মিনিমাইজ করছি ইন অ্যান আনরেস্ট্রিক্টেড ম্যানার। আনরেস্ট্রিক্টেড ম্যানার মানে কি, দিস ইজ দ্য রেস্ট্রিকশন এইচ নট। আনরেস্ট্রিক্টেড মানে মিউ ওয়াই এর উপরে কোনো রেস্ট্রিকশন নেই। সো দিস এসএসসি আই এম ট্রিটিং মিউ ওয়াই অ্যাজ মিউ ওয়াই।
আন্ডার রেস্ট্রিকশন আমি মিউ ওয়াই কে ট্রিট করব অ্যাজ আলফা প্লাস বিটা এক্সআই, সেই আলোচনায় আমি আসবো। আপাতত আমি কি বার করছি, ফার্স্ট উই মিনিমাইজ দি আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরার, অর্থাৎ এখানে আমি ডাবল সাম ইআই জে স্কোয়ারকে মিনিমাইজ করব উইথ রেসপেক্ট টু মিউ ওয়াই, যেখানে মিউ ওয়াই এর উপরে কোনো রেস্ট্রিকশন নেই, রাইট? তো আমি করেছি, আমি মিউ ওয়াই এর একটা উত্তর পেয়েছি, ওয়াই আই নট বার, সেটা মাঝে ইন্টারিম স্টেপস, আমি আর সেটা নিয়ে ভাবছি না। ফাইনালি তাহলে এসএসসি কত, মিউ আইটা বসিয়ে দিলাম, এটা নাম্বার 1। এইবার আমি সাম স্কোয়ার এরার বার করছি আন্ডার এইচ নট। আন্ডার এইচ নট সাম স্কোয়ার এরার বার করা মানে কি, আমি এখানে এইচ নটে মিউ ওয়াই এর যা স্ট্রাকচারটা আছে এটাকে বসিয়ে দিলাম। তাহলে এখানে ডাবল সাম ইআই জে স্কোয়ার মানে কত হবে, ওয়াই জে মাইনাস আলফা মাইনাস বিটা এক্স আই হোল স্কোয়ার। দেখ এসএসসি আন্ডার এইচ নট মানে কি, ডাবল সাম ওয়াই আই জে মাইনাস আলফা মাইনাস বিটা এক্স আই হোল স্কোয়ার। এখানে আমি আলফা আর বিটা এই দুটো প্যারামিটারকে এস্টিমেট করলাম, কি করে, এইটাকে উইথ রেসপেক্ট টু আলফা বিটা করলাম ডিফারেন্সিয়েট, এসব করে টোরে আমি ফাইনালি আলফা বিটার এস্টিমেট পেয়েছি। এইসব নিয়ে ভাবছিলাম, এগুলো দেখবে। সো আমি কি পেয়ে গেলাম, আলফা বিটাকে প্লাগ ইন করে দিয়ে আমি পেয়ে গেলাম হচ্ছে এসএসসি আন্ডার এইচ নট। তাহলে একটা এসএসসি হচ্ছে কি আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার, আরেকটা এসএসসি কি রেস্ট্রিক্টেড সাম স্কোয়ার। রেস্ট্রিক্টেড সাম স্কোয়ার বলতে বোঝায় যেখানে আমি টোটাল স্কোয়ার এরারকে মিনিমাইজ করছি আন্ডার এইচ নট, সেইটা ওকে, সেটাকে আমি বলি রেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরার। ওকে, এইবারে ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে হবে অফ এসএসসি অ্যান্ড এসএসসি আন্ডার এইচ নট। যে দুটো নাম্বার লিখে দিয়েছি মনে হচ্ছে যেন মুখস্থ করে লিখেছি, একেবারেই নয়, যুক্তি দিচ্ছি আমি। কটা এক্স ছিল, এটা হচ্ছে আমার বেসিক সেটআপ। কটা এক্স ছিল, পি খানা। কটা মিউ ওয়াই ছিল, আই রানিং ফ্রম 1 to পি, পি খানা। টোটাল কটা অবজারভেশন ছিল, সব মিলিয়ে এন খানা। এইবার দেখবি কোন দিয়ে, আমি এখানে মিউ ওয়াই যে এস্টিমেট করেছি, মিউ ওয়াই হ্যাট, কেউ বলতে পারবি কটা মিউ ওয়াই হ্যাট আমি এস্টিমেট করেছি? দেখি ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাওয়ার সুবিধা হবে, বল কটা মিউ ওয়াই হ্যাট আমি এখানে এস্টিমেট করেছি? আইটা বিটা বিটা পি খানা। টোটাল পি খানা মিউ ওয়ান মিউ টু মিউ পি আছে, টোটাল আমি পি খানা মিউ ওয়াই হ্যাটকে এস্টিমেট করেছি সব মিলিয়ে। 1 নম্বর। এইবার আমি এসএসসি এর ডিগ্রিজ অফ ফ্রিডমের দিকে তাকাবো। টোটাল কটা অবজারভেশন আছে, এন খানা। এসএসসি বার করতে গিয়ে টোটাল কটা মিউ ওয়াই কে আমাকে এস্টিমেট করতে হয়েছে, পি খানা। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হলো, টোটাল নাম্বার অফ অবজারভেশন মাইনাস টোটাল নাম্বার অফ প্যারামিটার্স টু বি এস্টিমেটেড হুইচ ইজ এন মাইনাস পি। এইবার আমি এসএসসি আন্ডার এইচ নট এর জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম বার করব। কি করে করব, লুক অ্যাট এসএসসি আন্ডার এইচ নট। এখানে কটা প্যারামিটার এস্টিমেট করতে হচ্ছে আমাকে, দুটো, আলফা বিটা। তাহলে এসএসসি আন্ডার এইচ নট এর ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে,
টোটাল নাম্বার অফ অবজারভেশন n খানা, কটা প্যারামিটার এস্টিমেট করেছি 2 খানা, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়ে গেল n-2। এইবার এসএসসি আন্ডার এইচ নট মাইনাস এসএসসি, এই জিনিসটার তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে n-2 মাইনাস অফ n-p, দ্যাট ইজ p-2। এইবার ককরানস থিওরেম বলে একটা বিখ্যাত থিওরেম আছে, সেই থিওরেম কি বলছে, এসএসসি আন্ডার এইচ নট মাইনাস এসএসসি বাই সিগমা স্কোয়ার, এই জিনিসটা কত ফলো করবে, কাই স্কোয়ার ফলো করবে, আর ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, যতটা পেয়েছি তত। কিন্তু ককরানস থিওরেম আনার জন্য যে অ্যাজাম্পশনটাকে ব্যাকগ্রাউন্ডে খেলাতে হচ্ছে সেটা হচ্ছে কি, এররগুলো ফলো করছে আইআইডি নর্মাল 0, সিগমা স্কোয়ার। ওকে হলো। এইবার এসএসসি বাই সিগমা স্কোয়ারের জন্য তাহলে কি হবে, এসএসসি ডিএফ আমি পেয়েছি, এসএসসি মানে কি আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার, এরার তার ডিএফ কত n-p, তাহলে এসএসসি বাই সিগমা স্কোয়ার কি ফলো করবে, কাই স্কোয়ার n-p ফলো করবে। একদম। এইবারে হোয়াট ইজ দ্য টেস্ট স্ট্যাটিস্টিক, ওপরে বসছে কাই স্কোয়ার p-2, তাকে ভাগ করছি ওর ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে, নিচে বসছে কাই স্কোয়ার n-p, তাকে ভাগ করছি ওর ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে, ওপর আর নিচটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আন্ডার এইচ নট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ এফ ডিস্ট্রিবিউশন দিস উড ফলো কি, এফ অফ p-2, n-p, ওপর নিচে কাই স্কোয়ার মানে এফ, সব মিলিয়ে এইটা হচ্ছে এফ স্ট্যাটিস্টিকের স্ট্রাকচার, যেটা কি ফলো করছে এফ p-2, n-p। কখন করব রিজেক্ট, লার্জ ভ্যালু হলে করব রিজেক্ট, কারণ কি, সহজ কথা, এসএসসি আন্ডার এইচ নটের থেকে এসএসসির গ্যাপ যত বাড়বে তত আমি নাল থেকে দূরে চলে যাচ্ছি, নাল থেকে যত দূরে চলে যাব তত বেশি নালটাই করে দেবো রিজেক্ট, তাহলে ওপরটা যত বড় হয়ে যাবে তত আমি করে দেবো হচ্ছে রিজেক্ট, তাহলে এফ এর ভ্যালু লার্জ হলে করবো আমি রিজেক্ট, সো রাইট টেল টেস্ট বেসড অন এফ ইজ অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে কি হবে, আমরা করবো রিজেক্ট যদি হয় এফ গ্রেটার দ্যান এফ আলফা n-p, p-2। ওকে ডান, ঠিক আছে। এইবার যদি রিজেক্ট হয়ে গেল তাহলে কি হলো, লিনিয়ারিটির অ্যাজাম্পশনটা হয়ে গেল রিজেক্টেড। লিনিয়ার যদি না হয় তাহলে কি হতে পারে, তাহলে হতে পারে পলিনোমিয়াল, যদিও সিলেবাসে পলিনোমিয়ালটা উল্লেখ করা নেই, তাও আমি বলে দিচ্ছি তর্কের খাতিরে, লিনিয়ারিটির অ্যাজাম্পশন যদি ফেল করে যায় তাহলে নেক্সট আমরা যে চেকিংটা করতে পারি, রিগ্রেশন মডেলটা পলিনোমিয়াল কিনা। লেটস সি, আগের মতোই সেটা পি কেন কোভেরিয়েট, কিন্তু মিউআইটা বদলে গেল, মিউআইটা কি হয়ে গেল, আমরা একটা kth ডিগ্রি পলিনোমিয়াল অ্যাজাম্পশন করছি। আবারও আমরা আগের স্টাইলে এসএসসি বার করতে পারি, মানে কি আনরেস্ট্রিক্টেড, মানে কি শুধুমাত্র মিউআই বসবে উইদাউট এনি রেস্ট্রিকশন। কটা মিউআই আছে বাজারে, একটু আগেই বলেছি পি খানা মিউআই আছে বাজারে, তাহলে কটা আমাকে মিউআই এস্টিমেট করতে হবে, পি খানা মিউআই কে এস্টিমেট করতে হবে, তাহলে এসএসসির ডিএফ কত n-p। এইবার আমরা বার করব কি, এসএসসি আন্ডার এইচ নট বার করব, অর্থাৎ কি এইচ নট ধরছি, মিউআই এর জায়গায় পুরো বসিয়ে দেবো, তখন ডাবল সাম ওয়াই এজ স্কোয়ার কি হবে, আলফা বিটা 1 বিটাকে সব কটাকে এস্টিমেট করে বার করতে হচ্ছে। তাহলে বল এসএসসি আন্ডার এইচ নট সেইটা বার করার জন্য কটা প্যারামিটারকে এস্টিমেট করতে হচ্ছে এখানে, বল দেখি কেউ একজন বল, কটা প্যারামিটার, এক্স্যাক্টলি এখানে k+1 খানা প্যারামিটারকে আমাকে এস্টিমেট করতে হচ্ছে। তাহলে এসএসসি আন্ডার এইচ নট এর ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে
টোটাল হচ্ছে n খানা অবজারভেশন আর k+1 খানা প্যারামিটারকে আমি এস্টিমেট করেছি, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয়ে গেল? n-k-1। আবার আগে স্ট্র্যাটেজি এসএসসি আন্ডার h0 মাইনাস করছে এসএসসি, তাতে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? এর জন্য ডিএফ হচ্ছে এইটা, এর জন্য ডিএফ হচ্ছে এইটা, তাহলে এইটার ডিএফ কত? p-k-1। আবারও আমরা ককরান থিওরেম মারছি, তাহলে এই ওপরের ব্যাপারটা ডিএফ কত হবে? এইটার ডিএফ পেয়েছি আমি p-k-1, তাহলে এটা কত ফলো করবে? কাই স্কোয়ার p-k-1, উপরে কাই স্কোয়ার p-k-1 এসএসসি দিয়ে, নিচে আছে অনলি এসএসসি আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরর, তার কত ডিএফ এসছে? n-p। তাহলে ওপর নিচ মেলালে কি আসবে? এফ। কত ডিএফ? p-k-1, n-p। কাজ শেষ। ওয়ান্স এগেন করছি রিজেকশন, কখন? যদি এফ হয়ে যায় গ্রেটার দ্যান এফ আলফা, এটা হচ্ছে দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য হলো। এইবার আমাদের কাছে অনেকগুলো রিগ্রেশন লাইন আছে, একটু অন্য রকমের খেলা এটা, আগের মতো আর নেই, একটু চেঞ্জ হচ্ছে এবার গল্পটা। আগেরগুলো ভুলে যাও, যা পড়েছি মাথায় আউট করে দাও, এবার ফ্রেশ আমার গল্প। এইবার পুরো খেলাটা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন নিয়ে, ঠিক আছে? আগেরটা কি কি ক্রোনোলজিটা বুঝে নে। প্রথমে এসছিল হচ্ছে সম্পর্ক আছে কি নেই, লোকের সময় তাই দেখে। তারপর কি দেখছে? কেমন সম্পর্ক? লিনিয়ার। তারপর কি দেখছে? লিনিয়ার যদি সম্পর্ক না হয় তাহলে কি পলিনোমিয়াল। এইভাবে ব্যাপারটাকে পরপর পরপর ভাবছে, ক্রোনোলজিক্যাল ব্যাপারটা তাই। এবার সব কিছু ভুলে গিয়ে এবার একদম লিনিয়ার রিগ্রেশনে ব্যাক করে গেছে। কি বক্তব্য? আমাদের কাছে p খানা লিনিয়ার রিগ্রেশন লাইন আছে, we have p গ্রুপস। ith গ্রুপের কাছে আছে ni খানা অবজারভেশন, টোটাল হচ্ছে n খানা অবজারভেশন। জাস্ট নোটেশন গুলো বুঝে নে, বাকিটা পাতি। ith গ্রুপের জন্য লিনিয়ার রিগ্রেশন লাইনটা কিরকম? এরকম দেখতে, যেখানে প্যারামিটার্স কারা কারা? আলফা আই, বিটা আই। এইবার হোয়াট ইজ দ্য টেস্ট? টেস্ট ফর ইকুয়ালিটি অফ রিগ্রেশন লাইন। ছোটবেলায় দুটো স্ট্রেট লাইন কখন মিশে যেত বলতে পারবি? ছোটবেলায় দুটো রিগ্রেশন লাইন কখন মিশে যেত? কোএফিসিয়েন্টের রেশিওটা ইকুয়াল হলো। মিশে যাচ্ছে কিন্তু বলেছি, শুধু রেশিও নাকি এক্স্যাক্টলি কোএফিসিয়েন্টটা ম্যাচ করতো? না, যদি তোমার মানে আরএইচএস এর রেশিওর সাথে কোএফিসিয়েন্টের রেশিও ম্যাচ করে যায় তাহলে তো আমি কিন্তু তো বলছি একই একদম হয়ে যাবে। মিশে যাচ্ছে, কিন্তু প্যারালাল ও বলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আরে মিশে যাওয়া একই বুঝিস হতে তো হবে। অভিষেক? হ্যাঁ হ্যাঁ, কি একই হতে হবে। ইস, একদম দুটো স্ট্রেট লাইন মিশে যাচ্ছে, আলাদা করা যাচ্ছে না, মানে কি সবার কোএফিসিয়েন্ট ম্যাচ করছে। প্রথম রিগ্রেশন লাইনের যা ইন্টারসেপ্ট, সেকেন্ড রিগ্রেশন লাইনের সেম ইন্টারসেপ্ট, pth রিগ্রেশন লাইনটারও সেম ইন্টারসেপ্ট। ইকুয়াল বলেছি, তাহলে স্লোপ ম্যাচ করতে হবে। অভিষেক স্লোপ ম্যাচ করছে, বুঝতে পারছিস তো? প্রথম রিগ্রেশন লাইনের যা স্লোপ, সেকেন্ড রিগ্রেশন লাইনের একই স্লোপ, pth যে রিগ্রেশন লাইন তারও কিন্তু একই স্লোপ। ঠিক আছে, হলো? ওকে, এইবার এই টেস্টটা করবো কি করে? আবার কিন্তু খেলা হবে একদম আগের মতো, একদম
আগের থেকে সেট আপটা চেঞ্জ হয়েছে, কিন্তু খেলাটা একদম আগের মতো, সেম খেলা। প্রথম কাজ আমি আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরার বার করছি, অর্থাৎ কি এইচ নটটা বসানো যাবে না, অরিজিনাল আলফা আই বিটা আই যা আছে রেখে দিলাম। তাহলে এখানে আমায় কি করতে হবে, আলফা আই বিটা এগুলোকে এস্টিমেট করতে হবে। এস্টিমেট করেছি দিয়ে আমি বসিয়ে দিয়েছি এসএসসি। এইবারে ডিগ্রিজ অফ ফ্রিডমটা কত হবে, টোটাল আছে হচ্ছে এনখানা অবজারভেশন, আমি কটা আলফাই এস্টিমেট করেছি আর আমি কটা বিটাই এস্টিমেট করেছি বলতে পারবো? আমার কাছে কটা আলফা এস্টিমেট করতে হয়েছে, আমাকে কটা বিটা এস্টিমেট করতে হয়েছে, আমার কাছে কটা রিগ্রেশন ইকুয়েশন ছিল, দেখ আমার কাছে পি খানা রিগ্রেশন ইকুয়েশন ছিল। তাহলে আমাকে টোটাল এস্টিমেট করতে হবে কটা, আলফা 1 আলফা 2 আলফা পি, পি খানা আলফা। আমাকে এস্টিমেট করতে হবে হচ্ছে বিটা 1 বিটা 2 বিটা পি, পি খানা বিটা। তাহলে আমাকে টোটাল 2 পি খানা প্যারামিটার এস্টিমেট করতে হয়েছে, যখন কোনো রেস্ট্রিকশন কিছু নেই, আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরারের জন্য। তাহলে আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরারের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, টোটাল নাম্বার অফ অবজারভেশন মাইনাস নাম্বার অফ প্যারামিটার্স টু বি এস্টিমেটেড। ঠিক আছে, এইটা হচ্ছে আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরারের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম n-2p। এইবার রেস্ট্রিকশন বসছে আন্ডার এইচ নট। কি হচ্ছে খেলা, সব কটা আলফা সেম, কমন আলফা আলফা, সব কটা বিটা সেম, কমন বিটাটা বিটা ধরছি। তাহলে এখন আমায় কি করতে হবে, দুটো মাত্র প্যারামিটার এস্টিমেট করতে হচ্ছে, আলফা আর বিটা। করলাম, এইটা আলফা হ্যাট, এটা বিটা হ্যাট, সব বসিয়ে দিলাম। তাহলে এসএসসি আন্ডার এইচ নটের জন্য হোয়াট ইজ মাই ডিগ্রিজ অফ ফ্রিডম, একটা মাত্র আলফা এস্টিমেট করেছি আলফা হ্যাট, একটা মাত্র বিটা এস্টিমেট করেছি বিটা হ্যাট, তাহলে টোটাল ছিল এন খানা। ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, দুটো এস্টিমেট করেছি তাহলে n-2। এবার আবার আগের মতো করছি কি, আমি এসএসসি আন্ডার এইচ নট মাইনাস এসএসসি বাই সিগমা স্কোয়ার করছি, এটা ফলো করে কাই স্কোয়ার। ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে, এসএসসি আন্ডার এইচ নট এর ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2, এসএসসির জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে n-2p। সাবট্রাক্ট করে দিয়েছি, কত হলো 2 ইন্টু p-1। আর এসএসসির জন্য অর্থাৎ আনরেস্ট্রিক্টেড যে সাম স্কোয়ার এরার, তার জন্য কি হবে, কাই স্কোয়ার হবে। হোয়াট ইজ দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম, এসএসসির যে অরিজিনাল ডিএফ ছিল n-2p, পুরো বসে গেল। আবারও রেশিও নিচ্ছি, ওপরে এই ব্যাপারটা, নিচে এই ব্যাপারটা, করেসপন্ডিং ডিএফ দিয়ে ভাগ করছি, তাহলে ব্যাপারটা কি ফলো করবে, এফ ফলো করবে, এফ 2p-1, n-2p। সো ওয়ান্স এগেন যদি এই পুরো এফ রেশিওটা গ্রেটার দ্যান হয়ে যায় দিস থিং, দেন কি বলবো, রিজেক্ট। এইবার যেটা পরীক্ষায় আসে এটা হয়ে গেল। পি খানা রিগ্রেশন লাইন এত মিশে যাচ্ছে, অভিষেক বুঝতে পারছিস, সব রিগ্রেশন লাইন এক জায়গায় মিশে গেল। এইবার মিশছে না, ওপরে ওপরে আছে, প্যারালালি আছে, অভিষেক জাস্ট ইমাজিন। হ্যাঁ হ্যাঁ প্যারালালিজমের টেস্ট করব, খেলাটা একদম আগের মতো, কিন্তু তফাৎটা কোথায় হবে, দুটো স্ট্রেট লাইন প্যারালাল কখন হয় বলতে পারবি, দুটো স্ট্রেট লাইন প্যারালাল কখন হয়, স্লোপটা ইকুয়াল হলে। একদম এখানে একদম আগের মতো পি খানা আমার কাছে রিগ্রেশন লাইন আছে এরকম, ওরা যদি প্যারালাল হয়ে যায় তার মানে কি ওদের স্লোপ গুলো ইকুয়াল, বিটা 1 বিটা 2 বিটা পি, কোনো আলফার গল্প নেই, ইন্টারসেপ্ট যা ইচ্ছে হোক আমার কিচ্ছু আসে যায় না, এখানে খেলা হবে স্লোপ নিয়ে। ঠিক আছে, বলো আবারও আনরেস্ট্রিক্টেড সাম স্কোয়ার এরার বার করছি, সব কটা আলফা আই বিটা আই কে এস্টিমেট করছি কষ্ট করে, এইসব এলো। এইবার আমি বার করব সাম স্কোয়ার আন্ডার এইচ নট।
কি চেঞ্জটা হবে? চেঞ্জ একটাই, আলফাই যা ছিল তাই রয়ে যাবে, কিন্তু বিটা আই গুলো কি হবে? আন্ডার এইচ নট সব করা বিটা ইকুয়াল, একটা ইকুয়ালকে আমি বিটা বলে নাম দিলাম। দেখ তাহলে আন্ডার এইচ নট কি হচ্ছে? আলফাই গুলো আলফাই আছে, বিটাটা কিন্তু কমনলি একটা বিটা ধরে নিয়েছি। তাহলে এখানে এস্টিমেট করতে হবে কাকে? প্রত্যেকটা আলফা এগুলোকে এস্টিমেট করতে হবে এখানে, কিন্তু মাত্র একটা বিটাকে এস্টিমেট করতে হবে। করেছি করেছি। এইবার আমার প্রশ্ন, এসএসসির ডিএফ কত? এখানে আমি লিখিনি, নোটিস আমার মিস গেছে। এসএসসির ডিএফ কত হবে বল, বলতে পারবি? এসএসসির ডিএফ কত হবে? টোটাল নাম্বার অফ অবজারভেশন এন খানা, কটা আলফাইকে এস্টিমেট করেছি আমি? টোটাল পি খানা লাইন ছিল, তাহলে কটা আলফাইকে এস্টিমেট করেছি বল, জলদি বল। ওই কটা আলফাইকে এস্টিমেট করেছি? কি হলো? আরে বল। হ্যালো, আরে বল কর্ম, এখানে কটা আলফাইকে আমরা এস্টিমেট করছি? পিটা পি খানা। কটা বিটাইকে আমরা এস্টিমেট করছি? পিটা পিটা, একদম ঠিক। টোটাল কটা আছে? এন খানা, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? এন মাইনাস এন মাইনাস পি, না আলফা আই মাইনাস বিটা আই, মানে কত হবে? এন মাইনাস টু পি। পি খানা আলফাই, পি খানা বিটা, তাহলে টোটাল টু পি খানা প্যারামিটার এস্টিমেট করেছি। তাহলে টোটাল এন খানা মাইনাস টু পি হচ্ছে এসএসসি ডিএফ কত? এন মাইনাস টু পি। হয়ে গেল, ডান, এটা একটা গেল। এইবার এসএসসি আন্ডার এইচ নোটের ডিএফ কত হবে? দেখ, আলফাই তো আমি সবকটাই এস্টিমেট করেছি, টোটাল পি খানা আলফাইকে আমি এস্টিমেট করেছি, বাট বিটার জন্য আমার অ্যাডভান্টেজ কি? একটা কমন বিটা আমি জাস্ট এস্টিমেট করছি, কারণ কি আন্ডার এইচ নট সব কটা বিটা সেম হয়ে গেছে। তাহলে পি খানা আলফাকে এস্টিমেট করতে হয়েছে আর একটা বিটাকে এস্টিমেট করতে হয়েছে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? এন মাইনাস পি খানা আলফাকে এস্টিমেট করেছি মাইনাস পি, আর একটা মাত্র বিটাকে এস্টিমেট করেছি, দ্যাট ইজ মাইনাস ওয়ান। এইবার তাহলে এসএসসি আন্ডার এইচ নট মাইনাস এসএসসি বাই সিগমা স্কয়ার হচ্ছে একদম আগের মতো। ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? এন মাইনাস পি মাইনাস ওয়ান, মাইনাস এর জন্য যা ছিল এন মাইনাস টু পি, কত রইল? আই স্কোয়ার পি মাইনাস ওয়ান। এসএসসির জন্য একটু আগেই বলেছে আনরেস্ট্রিক্টেড কত হচ্ছে ডিএফটা? এন মাইনাস টু পি, সো এটা কাই স্কোয়ার এন মাইনাস টু পি। আবার নিচে রেশিও, ওপর নিচে কাই স্কোয়ার ইন্ডিপেন্ডেন্ট, তাহলে কত হলো? এফ, এটার ডিএফ পি মাইনাস ওয়ান, এটার ডিএফ এন মাইনাস টু পি, সো পি মাইনাস ওয়ান কমা এন মাইনাস টু পি। সো আবার ওয়ান সেকেন্ড করছি রিজেক্ট কখন? যদি এফ এর ভ্যালু হয়ে যায় গ্রেটার দ্যান এফ আলফা পি মাইনাস ওয়ান কমা এন মাইনাস টু পি। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের রিগ্রেশন অ্যানালিসিসের জায়গা। যেটা বললাম সেটার উপর ভিত্তি করে আর এই একটা করতে পারলেই তোদের কাজ শেষ। জাস্ট এইটা নিজেরা দেখে বোঝার চেষ্টা কর। জাস্ট আমি একটা হিন্ট দিচ্ছি, দিস ইজ কল্ড মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। এই জিনিসটা রয়েছে মূলত সেম সিক্সে, বাট সেম ফাইভে একটু সিলেবাসে চলে এসছে ছোট করে, এটা মোস্টলি আছে সেম সিক্সের টপিকে। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমরা সেমিস্টার সিক্সে ইনডেপথ আলোচনা করব, এখন আমি ডেপথে ঢুকছি না, বাট জাস্ট জেনে রাখ রেসপন্স একটা, বাট রেসপন্স কন্ট্রোল হচ্ছে বেসড অন কে কোভ্যারিয়েটস লাইক দিস। পরবর্তীকালে ব্যাখ্যায় যাবে।
তো এনিওয়ে এই মডেলটাতে টোটাল নাম্বার অফ প্যারামিটার কত, k+1 খানা। এবারে রেস্ট্রিকশন কি বসছে, H0 বিটা ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো কোভেরিটে কোনো ইম্প্যাক্ট নেই। বিটা 1টা কি, প্রথম কোভেরিটিভ ইম্প্যাক্ট, বিটা 2টা কি, সেকেন্ড কোভেরিটিভ ইম্প্যাক্ট, বিটা কেটা কি, কেথ কোভেরিটিভ ইম্প্যাক্ট। তো H0 যদি হয় বিটা ইকুয়াল টু 0, দ্যাট মিনস কোনো কোভেরিটে কোনো ইম্প্যাক্ট নেই। তো এনিওয়েজ আনরেস্ট্রিক্টেড যখন আমি ধরছি তখন আমাকে টোটাল কটা প্যারামিটার এস্টিমেট করতে হচ্ছে, একটা আলফা বাকি কে খানা বিটা, দ্যাট ইজ টোটাল k+1 খানা আমাকে প্যারামিটার কিন্তু এস্টিমেট করতে হচ্ছে। তাহলে এসএসসির ডিএফ কত হবে, n মাইনাস কে খানা বিটা একটা আলফা, সো n মাইনাস k-1। এবারে আন্ডার H0 কি হচ্ছে সুবিধা, কোনো বিটাকেই এস্টিমেট করতে হচ্ছে না, কারণ সবকটা বিটা 0 হয়ে গেছে, তাহলে জাস্ট একটা আলফা পড়ে আছে। আন্ডার H0 আমাকে মাত্র একটা প্যারামিটার এস্টিমেট করতে হচ্ছে। তাহলে রেস্ট্রিক্টেড ওয়েতে বা আন্ডার H0, এসএসসি আন্ডার H0 যদি আমি করি, তাহলে একটা মাত্র প্যারামিটার আলফাকে এস্টিমেট করছি, তাহলে কত হবে ডিগ্রিজ অফ ফ্রিডম, টোটাল নাম্বার অফ অবজারভেশন n মাইনাস একটা মাত্র প্যারামিটার করছে এস্টিমেট, দ্যাট ইজ n-1। এইবারে আমি কি করছি, এসএসসি আন্ডার H0 মাইনাস হচ্ছে এসএসসি আন্ডার রেস্ট্রিকশন দ্য ডিএফ ইজ n-1, আন্ডার নো রেস্ট্রিকশন দ্য ডিএফ ইজ n+k+1, বা সরি ভুল বললাম, n-k-1। তাহলে সাবট্রাক্ট করলাম, কত পড়ে রইল, কে, তাহলে এটা কি ফলো করবে, কাই স্কোয়ার কে। এসএসসি আন্ডার নো রেস্ট্রিকশন কি হচ্ছে, কি ফলো করে, কাই স্কোয়ার n-k-1 ফলো করে। তাহলে 1 সেকেন্ড নিচ্ছি রেশিও, উপরে আছে হচ্ছে ডিএফ কে, নিচে আছে ডিএফ n-k-1। ওভারঅল এটা তাহলে কি ফলো করবে, এফ ফলো করবে উইথ ডিগ্রিজ অফ ফ্রিডম কে কমা n-k-1। বাস এইখানেই তোদের রিগ্রেশন অ্যানালিসিসের বেসিক সিলেবাস শেষ। এইটা সিলেবাসের দরকার নেই, বা এর পরের পার্টগুলো কিন্তু খুব একটা দরকার নেই, অ্যাবসলিউটলি। ঠিক আছে, সো দিস ইজ অল অ্যাবাউট রিগ্রেশন অ্যানালিসিসের টেস্টিং। এরপরে জাস্ট দুটো স্পেশালাইজড রিগ্রেশন মডেল বললেই আমাদের